আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সৌদি ভারতীয়দের সংখ্যা কমাতে চায়, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করল সৌদি। 1000টি ড্রোন বহনকারী যুদ্ধ জাহাজ আনছে ইরানের সেনাবাহিনী। গজব থেকে মুক্তি মিলছে না যুক্তরাষ্ট্রের, ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে ক্যালিফোর্নিয়া দাবানল, চরম থেকে চরমে পৌঁছানোর শঙ্কা, আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা। বিদায় বেলায় অপমান, অপদস্থের মুখে বাইডেন যুদ্ধাপরাধী স্লোগান। উত্তর কোরীয় আত্মঘাতী সেনারা ইউক্রেনের নতুন চ্যালেঞ্জ, ঘুম হারাম জেলেনস্কি প্রশাসনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তি, নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীর। বাংলাদেশের রেমিটেন্স আশায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। সৌদি মূলত ভারতীয়দের সংখ্যা কমাতে চায়। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার জানিয়েছে, সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনে এই তথ্য জানিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে, অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি 6 মাস আগে প্রস্তাব করা হয়। সৌদি মূলত ভারতীয়দের সংখ্যা কমাতে চায়, কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে ভারত থেকে যেসব কর্মী যান তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সব মিলে সৌদিতে বর্তমানে অবস্থান করছেন প্রায় 27 লাখ বাংলাদেশি। অপরদিকে ভারতীয় আছেন 24 লাখ, যার প্রায় 17 লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, আর বাকি 7,85,000 গৃহকর্মীর কাজে নিয়োজিত আছেন। সৌদির শ্রম বাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু অভিযোগ রয়েছে দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই, যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়। ভিশন 2030 অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করার লক্ষ্য তাদের, যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান। 1000টি ড্রোন বহনকারী যুদ্ধ জাহাজ আনছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, আগামী দিনে তাদের বাহিনী একটি নতুন যুদ্ধ জাহাজ নিয়ে আসবে। ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি বলেছেন, একসাথে 1000টি কৌশলগত ড্রোনও রাখা যাবে এই জাহাজে। ডেস্ট্রয়ারটি নৌবাহিনীতে যোগদান করবে এবং ড্রোনগুলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, এই ড্রোনগুলির মধ্যে রয়েছে গোপনীয়তা, দীর্ঘ পাল্লা, নির্ভুলতা এবং উচ্চ ধ্বংসাত্মক শক্তি, যা আগামী দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে যুক্ত করা হবে। নতুন ডেস্ট্রয়ার সম্পর্কে তিনি বলেন, এই সংযোজন নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। সায়েরি আরও বলেন, অদূর ভবিষ্যতে ইরানের নৌবাহিনীতে বিপুল সংখ্যক আপগ্রেডেড জাহাজ এবং ফ্লাইট ইউনিট যুক্ত করা হবে। গজব থেকে মুক্তি মিলছে না যুক্তরাষ্ট্রের, ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, চরম থেকে চরমে পৌঁছানোর শঙ্কা, আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা রয়েছে। ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠছে লস অ্যাঞ্জেলসের এই দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। গত এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে। প্রাণপণ চেষ্টায় আগুন বাগে আনতে পারছে না ফায়ার ফাইটাররা। এর মধ্যেই বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি।
রোববার রাত থেকেই বাড়তে শুরু করে শক্তিশালী বায়ু প্রবাহ সান্টা আনার গতিবেগ, যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট চিফ অ্যান্থনি ম্যারোথ জানান, বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কমে থাকবে, যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে। লস অ্যাঞ্জেলসে এখনো নিয়ন্ত্রণহীন 3টি দাবানল রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলটির 40,500 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত 12,300-র বেশি স্থাপনা। এছাড়া হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। যোগ দিয়েছে বিদেশি দমকল কর্মীরাও। এদিকে বিদায় বেলায় অপমান, অপদস্থের মুখে বাইডেন যুদ্ধাপরাধী স্লোগান। ক্ষমতা হস্তান্তরের মাত্র 1 সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্র দফতরে ভাষণ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে দেখে যুদ্ধাপরাধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রক্ত সদৃশ্য তরল পদার্থ ঢেলে তারা বলেন, হাজারো ফিলিস্তিনিকে হত্যার জন্য বাইডেন দায়ী। গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে হয় বিক্ষোভ। এর মধ্যেই পররাষ্ট্র নীতি নিয়ে সর্বশেষ ভাষণ দিতে আসেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। উপত্যকার কোথাও নেই নিরাপদ জায়গা। এ পর্যন্ত প্রাণ গেছে 46,000-এরও বেশি মানুষের। এর দায় জো বাইডেনকে নিতে হবে, কারণ তার প্রশাসন অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরায়েলকে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছে। পরে পররাষ্ট্র নীতি নিয়ে ভাষণ দেন বাইডেন। জানান, 20 জানুয়ারি তার হোয়াইট হাউস ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বিদায়ী প্রেসিডেন্টের দাবি, তার প্রশাসনের 4 বছরে দুর্বল হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া, ইরান, আর আগের তুলনায় শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের কুরস্ক অঞ্চলের যুদ্ধে উত্তর কোরিয়ায় সেনাদের আত্মঘাতী কৌশল দেশটির প্রতিরোধ ক্ষমতাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সেস জানিয়েছে, রাশিয়ার কুরস্কে সংঘর্ষে নিহত উত্তর কোরিয়ার এক সেনা নিজেকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দিয়েছে। এসব সেনারা সেখানে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। ওই গ্রেনেড বিস্ফোরণে ইউক্রেনের সেনারা অক্ষত ছিলেন। উত্তর কোরিয়ার এক সাবেক সেনা কিম, যিনি 2022 সালে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান, তিনি বলেছেন, এই সেনারা কিম জং উনের প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখাতে আত্মঘাতী হতে প্রস্তুত। ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা তথ্য মতে প্রায় 11,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন রয়েছে। এর মধ্যে 3,000-এর বেশি হতাহত হয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়া প্রথমে এসব তথ্য অস্বীকার করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে বিষয়টি খোলাসা করেন। এদিকে ইউক্রেন ভিডিও প্রকাশ করে দাবি করেছে তারা 2 উত্তর কোরীয় সেনাকে আটক করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার সেনাদের আত্মঘাতী কার্যক্রম রাশিয়ার কৌশলের অংশ। আত্মসমর্পণ এড়াতে এসব সেনাদের আত্মঘাতী হতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আটক উত্তর কোরীয় সেনাদের তাদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনা সম্ভব যদি কিম জং উন রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি দিতে সহযোগিতা করেন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। মঙ্গলবার তিনি এই হুমকি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বেন গাভির বলেছেন, এই চুক্তি বাস্তবায়ন ঠেকাতে এবং হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ রোধ করার এটি শেষ সুযোগ। গাজার যুদ্ধে 400-এর বেশি আইডিএফ সেনা নিহত হয়েছে। তাদের মৃত্যু যেন বৃথা না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে চুক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। যদি স্মোট্রিচ চুক্তির বিরোধিতা করেছেন, তবে তিনি নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি দেননি। চুক্তিটি নিয়ে কাতারে আলোচনা চলছে। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে সব পক্ষ থেকে বলা হচ্ছে। এতে ধাপে ধাপে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করেছে। চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভার অধিকাংশ সদস্যদের সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে
1200 জন নিহত এবং 250 জনের বেশি জিম্মি হন। এর জেরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং জনসংখ্যার বড় অংশ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর সক্রিয় ভূমিকা পালন করছে। তবে কিছু জিম্মি পরিবারের আশঙ্কা চুক্তির ধাপে ধাপে বাস্তবায়নের কারণে বাকি 98 জন জিম্মির ভাগ্য অনিশ্চিত হতে পারে। ইসরায়েলি জনমতের বেশিরভাগ অংশ এমন চুক্তির পক্ষে থাকলেও চুক্তি বাস্তবায়নের আগে রাজনৈতিক চাপ এবং মতবিরোধ অব্যাহত রয়েছে। গেল 3 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানায়, ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রেমিটেন্স আসা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রা আসার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসীদের পাঠানো অর্থের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় এই সময় যুক্তরাষ্ট্র থেকে 140 কোটি মার্কিন ডলার বাংলাদেশে এসেছে। এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে এসেছে 99 কোটি ডলার। বাংলাদেশের রেমিটেন্স আসা দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইটালি, ওমান, কাতার এবং সিঙ্গাপুর। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে 29 কোটি 34 লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে সেটা 34% বেড়ে হয়েছে 39 কোটি ডলার। তবে গেল কয়েক মাসে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন। অক্টোবরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি থেকে 50 কোটি ডলার এসেছে সেপ্টেম্বরের তুলনায়, যা 28% বেশি। আর নভেম্বরে 51 কোটি 19 লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সৌদি ভারতীয়দের সংখ্যা কমাতে চায়, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করল সৌদি। 1000টি ড্রোন বহনকারী যুদ্ধ জাহাজ আনছে ইরানের সেনাবাহিনী। গজব থেকে মুক্তি মিলছে না যুক্তরাষ্ট্রের, ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে ক্যালিফোর্নিয়া দাবানল, চরম থেকে চরমে পৌঁছানোর শঙ্কা, আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা। বিদায় বেলায় অপমান, অপদস্থের মুখে বাইডেন যুদ্ধাপরাধী স্লোগান। উত্তর কোরীয় আত্মঘাতী সেনারা ইউক্রেনের নতুন চ্যালেঞ্জ, ঘুম হারাম জেলেনস্কি প্রশাসনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তি, নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীর। বাংলাদেশের রেমিটেন্স আশায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।